আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্কুল জীবন থেকেই রাজনীতির ময়দানে আমি ছিলাম এবং কখনোই রাজনীতি থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম না। কলেজের ভিপি ছিলাম, বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ইলেকশন করা, সংসদে কথা বলার সুযোগ পাওয়া, বিরোধী দল সব অভিজ্ঞতাই আছে এবং এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির একজন নেতাকর্মী হিসাবে তখনও কারাগারে ছিলাম এবং তখনও স্বৈরাচারকে মোকাবেলা করার অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিবাদের যে কাছ থেকে যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের যে অভিজ্ঞতা, এটা সম্পূর্ণই একটা ভিন্নধর্মী অভিজ্ঞতা। একটা দেশের ক্ষমতাসীন শাসক গোষ্ঠী, তাও আবার একটি রাজনৈতিক দল, এতটা নিষ্ঠুর হতে পারে, এতটা পদ্ধতিগতভাবে অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে, মামলা মোকদ্দমা, গুম খুন, নির্যাতন এবং এই প্রতিটি জঘন্য অপরাধ কর্মে গোটা রাষ্ট্রকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে, এ ধরনের দৃষ্টান্ত পৃথিবীতে সম্ভবত খুব কম। যে কারণে পলায়নের দৃশ্যটাও এবং পতনের দৃশ্যটাও কিন্তু খুবই একটি অভূতপূর্ব এবং ব্যতিক্রমধর্মী। এবং এটাও সম্ভবত পৃথিবীতে এখন যারা স্বৈরতন্ত্র চালু রেখেছে, কায়েম করেছে, তাদের জন্য একটা দৃষ্টান্ত। আমি শ্রদ্ধা জানাই সেই সকল বীর শহীদদের, নির্যাতন ভোগকারীদেরকে, যাদের নির্যাতনের বিনিময়ে আজকে একটা শান্তিতে নিঃশ্বাস নিয়ে কথা বলতে পারছি। এবং আমি নিশ্চিত যে দীপ্ত টিভির এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে সম্মানিত দর্শক শ্রোতারাও বুঝতে পারবেন যে এই আবেগটা শুধুমাত্রই আমাদের মতো রাজনৈতিক কর্মীর তা না, এই আবেগটা দেশের সমস্ত মানুষেরই। এক ধরনের স্বাধীনতার স্বাদ নতুন করে মানুষ পেতে শুরু করেছে। আমি আমার নির্বাচনী এলাকাতে দুইবার এমপি ছিলাম। আমি আমার গ্রামের বাড়ি যেতে পারতাম না, আমার বাবা মার কবর জিয়ারত করতে পারতাম না। আমার শহরের বাড়ি, গ্রামের বাড়িতে বারবার আক্রমণ করা হয়েছে, আমার গাড়িতে আক্রমণ করা হয়েছে। পরিবারের সদস্যরা সবসময় খুব ভীতির মধ্যে থাকতো। আমার স্ত্রী একজন সরকারি কলেজের অধ্যাপিকা ছিলেন, কেবল রিটায়ার করেছেন। তাকে জোর করে ঢাকা থেকে বের করে ঢাকার বাইরে দূরে পোস্টিং দেওয়া হয়েছে, বছরের পর বছর কষ্ট করতে হয়েছে। ন্যায্যভাবে সরকারি যে সমস্ত কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত ছিলাম সেখান থেকে বঞ্চিত করা হয়েছে, জীবন উৎসর্গ করে দিচ্ছে। তারপরে এখন তো সোশ্যাল মিডিয়ার ফেসবুকে রহস্যজনক অনেক দৃশ্য, গুম খুন লাশ, তখন শ্রদ্ধায় মাথাটা অবনত হয়ে যায় এবং বোঝা যায় যে অত্যাচার নির্যাতনের ক্ষোভ বিক্ষোভ কত ভারী ছিল, যে তখন জীবনও তুচ্ছ হয়ে গিয়েছিল। আমি সর্বশেষ অক্টোবরে গ্রেপ্তার হলাম, মার্চে ছাড়া পেলাম। আবার এবছর এই পতনের আগে 21শে জুলাইতে আমি হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলাম আমার হৃদরোগের চিকিৎসার জন্য। সিসিইউ থেকে আমাকে মাঝরাতে উঠিয়ে নেওয়া হলো। এমনভাবে উঠিয়ে নেওয়া হলো, আমি খুব নিশ্চিত ছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আয়নাঘরে নেওয়া হবে নাকি গুম করা হবে নাকি ডিবি অফিসে নেওয়া হবে। আমার এখন একটা বয়স্ক সিটিজেন হয়ে গেছি আমরা, সিনিয়র সিটিজেন, বাট যেভাবে হাত পা বেঁধে আমাদের সঙ্গে জিজ্ঞাসাবাদের নামে জুনিয়র কর্মকর্তারা যে সমস্ত দুর্ব্যবহার করেছে, কনস্টেবলকে দিয়ে যে সমস্ত দুর্ব্যবহার করানো হয়েছে, আদালতে খাঁচায় ঢুকতে বাধ্য করা হয়েছে, এগুলি সবগুলি একটা আত্মঘাতী পতিত স্বৈরাচারের শেষ মুহূর্তের উন্মাদনা এবং তার পরিণতি দেশবাসী এখন সবাই আমরা দেখছি। আমি মনে করি এই পতনের মধ্যে দিয়ে একদিকে যেমন বিজয়ের স্বাদ আছে, সকল শহীদের আত্মত্যাগের এক ধরনের সার্থকতা আছে, তেমনি মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে যে ঘৃণা এবং ভবিষ্যৎ বাংলাদেশ প্রত্যাশার যে নতুন চাওয়া পাওয়া, সেটাকে বোঝার যে চ্যালেঞ্জ আমাদের মতো রাজনৈতিক কর্মীকে দুটোই একই সঙ্গে মাথায় রাখতে হবে। শুধু বিজয়ের উদযাপন নয়, প্রত্যাশা পূরণের দায়িত্বের চ্যালেঞ্জটাও মাথায় রাখতে হবে।